হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 12 ফেব্রুয়ারি 2025 থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। একজন শ্রমিকের বেতন প্রথমে 8% বৃদ্ধি পেল এবং তারপর 8% হ্রাস পেল, তাহলে বেতনের শতকরা কি পরিবর্তন হলো? তো এই টাইপের অঙ্কগুলো যখন বলবে যে এত পার্সেন্ট বৃদ্ধি পেল এত পার্সেন্ট হ্রাস পেল, আর যদি সমপরিমাণ থাকে মানে দুটো ক্ষেত্রে দেখো 8% বলেছে, তা এইগুলোর ক্ষেত্রে তার বেতনের কি পরিবর্তন হয় সেটা একটা ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারি। যদি প্রথমে এরকম বৃদ্ধি পেয়ে তারপরে হ্রাস পায়, তাহলে তার মোট বেতনটা হ্রাস পায়। কতটা হ্রাস পায় সেটা হচ্ছে একটা ফর্মুলা আছে। যদি এটা 8 বলেছে, এটা ফর্মুলা হচ্ছে যদি x% বৃদ্ধি পেয়ে x% হ্রাস পায়, সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে কতটা হ্রাস পাবে, x²/100 এত পার্সেন্ট হ্রাস পাবে। এক্ষেত্রে কত পার্সেন্ট হ্রাস পাবে, 8% করে রয়েছে, তাহলে কতটা হ্রাস পাবে, 8² এত পার্সেন্ট, মানে কত হয় 64/100। 64/100 করলে কত হয় 0.64%। তাহলে তার বেতন কতটা, এখানে বলেছে কতটা পরিবর্তন হবে। যদি থাকতো বৃদ্ধি বা হ্রাস তাহলে কিন্তু হ্রাস হতো। কতটা পরিমাণ হ্রাস পেত, 0.64% হ্রাস পেত। আচ্ছা আচ্ছা, যদি আমার ধরো ফর্মুলা মনে নেই, তাহলে আমি কি করে করতে পারি, একদম বেসিক থেকে যদি আমি করি। আমি ধরলাম যে প্রথমে বেতনটা ছিল 100 টাকা, আমার বৃদ্ধি পেলো কত, বলেছে 8% বৃদ্ধি পেলো, তাহলে 100 টাকায় যদি 8% বৃদ্ধি পায় বেতন হবে কত, 108 টাকা। তারপরে কি হয়েছে, আবার 8% হ্রাস পেলো, তাহলে 108 থেকে 8% হ্রাস পাওয়া মানে কি, এক্ষেত্রে কিন্তু আর 8 টাকা হ্রাস পায়নি। যদি 100 হতো তাহলে 8% বৃদ্ধি বা 8% হ্রাস মানে 8 টাকা বৃদ্ধি হ্রাস পেলো, কিন্তু 108 তো আর 8% নেই। 108 তখন কি হবে, 8% হ্রাস পেলে মানে হলো কত, ওর 92% হলো। 100 থেকে 8% বাদ দিলে যত হয় 92%, মানে এটা ইন্টু 92/100। আচ্ছা, এটাকে কাটাকুটি করবো না, আমি গুণ করে দিই। 108 আর 92 যদি গুণ করি তাহলে কত হয়, 108 গুণ 92 যদি করি, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 0 0 1, 2 1 2 গুণ 8 নং 72 2 হাতে 7, 9 0 0 7, 9 1 9, তাহলে 6 3 7 2 9 9, মানে কত হচ্ছে 99.3। আচ্ছা, 9936 ডিভাইডেড বাই 100 ছিল, তাহলে পয়েন্ট এক ঘর সরিয়ে পয়েন্ট দু ঘর সরতো, তাহলে 99.36 হবে। তাহলে হলো এতটা, তাহলে হ্রাস পেলো কত, ছিল 100 হলো 99.36। তো এটা মানে এটা বিয়োগ করলে হবে দেখো 0.64। তাই এইভাবেও আমরা করতে পারি, এইভাবে করলে বড় হবে। তা আমি একদম ফর্মুলা কি, যদি x% বৃদ্ধি বা x% হ্রাস পায় তার ক্ষেত্রে ফর্মুলা এটা। আর যদি বলতো যে 10% বৃদ্ধি পেলো তারপরে 8% হ্রাস পেলো, সেক্ষেত্রে ফর্মুলা হতো 10 মাইনাস, মানে যত পার্সেন্ট বৃদ্ধি সেইটা মাইনাস যত পার্সেন্ট হ্রাস সেইটা, তারপরে মাইনাস 10 × 8 ডিভাইডেড বাই 100। যদি এটা এর মানটা যদি পজিটিভে বেরোয় তার মানে হচ্ছে অতটা বৃদ্ধি পাবে, যদি মানটা নেগেটিভে বেরোয়, এর মানটা টোটালটার মানটা যদি নেগেটিভে বেরোয় তাহলে সেটা হচ্ছে অতটা হ্রাস পেল। তা এইভাবে করতে পারি আমরা। তারপরেরটা দেখো কি বলছে। একটি শহরের বর্তমান জনসংখ্যা 1 লাখ। আচ্ছা, তারপরে কি, যদি বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 25% হয় তাহলে ওই শহরে 3 বছর আগের জনসংখ্যা ও 2 বছর আগের জনসংখ্যার পার্থক্য কত? আচ্ছা, বর্তমান জনসংখ্যাটা বলে দিয়েছে কত, 1 লাখ। আমাকে কি বলেছে, 3 বছর আগের জনসংখ্যা ও 2 বছর আগের, আগেরটা দুবার হয়ে গেছে, যাই হোক একটা হবে, আগের জনসংখ্যার পার্থক্য কত। তা আমি যদি ধরি 3 বছর আগের জনসংখ্যা হচ্ছে, 3 বছর আগের জনসংখ্যা ছিল x, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত, 25%। 3 বছর আগের জনসংখ্যা যদি x হয়, তাহলে যদি আমি বর্তমান জনসংখ্যাটা বের করি, তাহলে বর্তমান জনসংখ্যাটা কত হবে, 3 বছর পরের জনসংখ্যাটা, সেটা কি, আমার এই চক্রবৃদ্ধি সুদের যেই ফর্মুলায় ফেলতাম সেই একই ফর্মুলাই হবে। ফর্মুলাটা কি ছিল, মানে 3 বছর আগেরটা এক্ষেত্রে হবে, যেহেতু আগেরটা কম ছিল তাই আগেরটা, মানে x ইন্টু 1 প্লাস r/100। r এর মান কত, এখানে হচ্ছে, এখানে তো আর সুদ নেই, এখানে জনসংখ্যা বৃদ্ধির হার মানে 25/100। আর পাওয়ারে কি হবে, পাওয়ারে হবে সময়টা, মানে 3 বছর আগের থেকে বর্তমানটা করছে মানে পাওয়ারে 3 হবে। আচ্ছা, এটা সমান সমানই দেখো আমার বলে দিয়েছে না, বর্তমান জনসংখ্যা একের পরে 5টা শূন্য, তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি একের পরে 5টা শূন্য লিখে দিলাম, মানে 1 লাখ আর কি। আচ্ছা, তাই এটাকে ভাঙলে কি হয়, 25 এর 100 কাটাকুটি করলে হয় 4, তাহলে x ইন্টু এখানে লসাগু করলে হয় 4 যোগ 1 মানে 5/4 তার কিউব, তাহলে 5 এর কিউব করলে হয় 125 ডিভাইডেড বাই 4 এর কিউব করলে হয় 64 সমান সমান একের পরে 5টা শূন্য। আচ্ছা, তাহলে x সমান সমান কি হবে, একের পরে 5টা শূন্য ইন্টু 64 ডিভাইডেড বাই 125। আচ্ছা, যদি 25 দিয়ে কাটাকুটি করি তাহলে হবে 5, এখানে হবে 4, তারপরে 3টে শূন্য, 5 দিয়ে যদি 4000 কে কাটাকুটি করি তাহলে হবে 8 0 0,
তাহলে x এর মান কত হবে 64 গুণ 8 করলে 4 8 32 2 হাতে 3 6 48 3 51 0 0। তার মানে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল 51200। আমাকে কি বার করতে বলেছে 3 বছর আগের জনসংখ্যা ও 2 বছর আগের জনসংখ্যার পার্থক্য কর। তাহলে দেখো 3 বছর আগে 51200 ছিল, তাহলে বলেছে 2 বছর আগে কত ছিল, তাহলে 3 বছর তার মানে কি 51200 থেকে 1 বছরে যতটা জনসংখ্যা বেড়েছে এদের পার্থক্য সেইটাই হবে। তাহলে 1 বছরে কতটা জনসংখ্যা বেড়েছে 25% বেড়েছে, তাই না? জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 25%, তাহলে কার 25% বাড়বে এই 51000-এর 25%। অথবা এই যে পিটিআর বাই 100 যেই ফর্মুলায় করো সেই ফর্মুলাতে করেও কিন্তু করতে পারো, মানে একই বেরোবে। 51200 25% করলে কত হয়, এটা ইন্টু 25/100, মানে পি ইন্টু টি ইন্টু আর এর মান একই হতো, তো সেইভাবেও করতে পারো একই জিনিস। আচ্ছা, এই 25 দিয়ে 100 কে কাটলে হয় 4, আর 4 দিয়ে এটাকে কাটলে হয় 1 1 1, মানে 2 3 2 মানে 8 0 0, মানে কত হলো 12800। তার মানে ওই 1 বছরে জনসংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে, 3 বছর আর 2 বছরের মধ্যে এই 1 বছরটাই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে হচ্ছে 12800। তার মানে অপশন বি হবে। তো এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, তাই এইভাবে দিয়েছে অঙ্কটা। তারপরেরটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখো কি বলছে, বলছে এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 18 দিন এবং 24 দিনে করতে পারে। এই কাজ শুরু করে এবং পরপর 2 দিন কাজ করে এবং তৃতীয় দিন বি কাজ করে। এইভাবে কাজ হতে থাকলে সমগ্র কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? দেখো এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক। বলছে এ কত দিনে করে, এ 18 দিনে আর বি করে হচ্ছে 24 দিনে। তো আমি লিখি এ করছে হচ্ছে 18 দিনে, বি করছে হচ্ছে 24 দিনে। তা আমি যদি টোটাল কাজটা বের করি, টোটাল কাজটা কি ধরতে হয়, তাহলে এইগুলোর আমি লসগু ধরবো 18 আর 24-এর, তাহলে টোটাল কাজটা কত হবে 18 আর 24-এর লসগু করলে কত হয়, 18 আর 24-এর লসগু করলে হয় 72। তার মানে টোটাল কাজটা হচ্ছে কত 72। তাহলে এ 18 দিনে কাজটা করে, মানে 18 দিনে 72টা কাজ করে। তাহলে একদিনে কতগুলো কাজ করে, এ একদিনে করবে 18 দিনে যদি 72টা কাজ করে, একদিনে কতগুলো কাজ করবে 72/18টা, মানে কটা কাজ 4টে কাজ। আর বি কি করে 24 দিনে 72টা কাজ করছে, তাহলে একদিনে কতটা কাজ করে 72/24টা, মানে কতটা কাজ করে একদিনে 3টে। তাহলে এ একদিনে করে 4টে কাজ, বি একদিনে করে 3টে কাজ। এর পরের কেস কি দেখো, বলছে এ কাজ শুরু করে এবং পরপর 2 দিন কাজ করে। তাহলে এ পরপর 2 দিন কাজ করে মানে এ এখানে আমি কি পেলাম একদিনে করে 4টে কাজ। তাহলে এ পরপর 2 দিন কাজ করছে মানে এ 2 দিনে কতটা করে, একদিনে যদি 4টে কাজ করে 2 দিনে করবে হচ্ছে 8টা কাজ। তারপরে কি এবং তৃতীয় দিন বি কাজ করে, মানে 2 দিন এ কাজ করলো তারপরের দিন বি কাজ করে, তৃতীয় দিনটা মানে একদিনই। তাহলে বি ওই 3 নম্বর দিনে মানে একদিনে, অর্থাৎ 3 নম্বর দিনে কতটা কাজ করবে 3টে কাজ করে বি একদিনে। আচ্ছা, তা এইভাবে কাজ চলছে, মানে টোটাল কতদিন কাজ হলো, এ 2 দিন করলো তারপরের দিন বি করলো, মানে 3 দিনে এ আর বি মিলে এই 3 দিনে কতটা কাজ হলো, এ করলো 8টা কাজ 2 দিনে, বি করলো একদিনে 3টে কাজ, মানে কতগুলো কাজ হলো 8 যোগ 3 মানে 11টা কাজ হলো। আচ্ছা, আমাকে টোটাল করতে হবে কতগুলো কাজ 72টা কাজ। তা কি বলেছে এইভাবে কাজ হতে থাকলে সমগ্র কাজটি শেষ হতে। তাহলে দেখো এরা দুজন মিলে 3 দিনে করছে 11টা কাজ, আমাকে করতে হবে 72টা কাজ। তাহলে এইভাবে কতদিন চলবে, দেখো 11টা হয়েছে, তো আমাকে 72-এর কাছে যেতে গেলে 11কে আগে 6 দিয়ে গুণ করতে হবে, মানে এরকম সাইকেল কতগুলো হবে 3 দিনে করলে 11টা, মানে 6 দিনে করবে কতগুলো 22টা, 9 দিনে করবে কতগুলো 33টা, 3 3 দিয়ে আমি বাড়াচ্ছি, 12 দিনে কতগুলো করবে 44টা, 15 দিনে কতগুলো করবে 55টা, 18 দিনে কতগুলো করবে 66টা। এইভাবে বা আমি একবারে গুণ করে দিতে পারতাম, এটা বোঝানোর জন্য আমি লিখলাম এতগুলো। তাহলে 18 দিনে 66টা কাজ করলো। তারপরে কিন্তু আমি 21 দিনে কাজ করলে তো 77টা কাজ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু করব না, 18 দিনে কাজ হলো। 18 দিনে হলো কতটা 66টা, এটা মাথায় রাখতে হবে। আমি এখানে একবারে কিন্তু 6 দিয়ে গুণ করে দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যেত, বোঝার সুবিধার জন্য আমি এটা ভেঙে ভেঙে দিলাম। তারপরে দেখো তাহলে 66টা কাজ 18 দিনে হয়ে গেল, আর কটা কাজ বাকি থাকলো, টোটাল কাজ 72টা, 66টা হয়েছে মানে আর 6টা কাজ বাকি থাকলো। সেই কাজটা কে করবে, আবার এ শুরু করবে। তাহলে এ একদিনে কতগুলো করে 4টে, মানে যে 19 নম্বর দিন সেই দিনটা এ করবে কতগুলো কাজ করবে 4টে, তাহলে 66টা হয়ে গেছিল, আরো 4টে কাজ এ করলো, তাহলে কতগুলো হলো 70টা। আর কতগুলো কাজ বাকি থাকলো, আর দুটো কাজ বাকি থাকলো, টোটাল 72টা 70টা হয়ে গেল। তাহলে এই যে 20 নম্বর দিনে এই দিনেও তো এ কাজ করবে, তাই না? 20 নম্বর দিনেও তো এ তো পরপর 2 দিন কাজ করছে, তাহলে 20 নম্বর দিন তো পুরোটাও লাগবে না, ও তো একদিনে 4টে কাজ করতে পারে, আমার কাজে বাকি আছে দুটো। তাহলে 20 নম্বর দিনে ও কত দিনে ওই কাজটা করবে, অর্ধেক দিনে, মানে ও যদি 4টে কাজ করে একদিনে, তাহলে 4টে কাজ করে একদিনে, তাহলে দুটো কাজ করতে কতদিন লাগবে হাফ দিন। তাহলে 19 দিন কাজ হওয়ার পরেও এর আর কতদিন লাগবে, আর হাফ দিন লাগবে। তাহলে টোটাল কতদিনে কাজটা শেষ হবে 19 যোগ হাফ দিনে, মানে 19 পূর্ণ 1-2 দিনে।
তো আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, তোমরা কিন্তু এখানে এই যে 6 6 আমি ভেঙে দিয়েছি, একবারে 6 দিয়ে গুণ করে দেবে, গুণ করে এটা বের করে দেবে 66, তারপরে কতগুলো কাজ থাকছে এইভাবে করবে। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আমি ভেঙে ভেঙে একদম বলে দিলাম। তো অপশন হবে কোনটা? অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এত এবং এতর মধ্য সমানুপাতি কত আছে। সমানুপাতি বানান কিন্তু দীর্ঘই হয়, আমি এখানে হর্ষে দিয়েছি, হ্যাঁ দীর্ঘই হবে, ভুল আছে। এর মধ্য সমানুপাতির ফর্মুলা কি? মধ্য সমানুপাতির ফর্মুলা হচ্ছে যাদের মধ্য সমানুপাতি বের করতে হয় তাদের রুটের মধ্যে তাদের গুণ। যদি বলতো 2 আর 3 এর মধ্য সমানুপাতি কত, লিখতাম রুট ওভার 2 গুণ 3। এক্ষেত্রে এইটা আর এইটার বলেছে, তার মানে মধ্য সমানুপাতি কত হবে? রুট ওভার 4 প্লাস রুট 5 ইন্টু 12 মাইনাস 2 রুট 20। আচ্ছা 12 মাইনাস 2 রুট 20 কে আমি একটু আলাদা করে লিখি, ওটাকে ভাঙে, হ্যাঁ 12 মাইনাস 2 রুট 20, রুট 20 মানে কি? 20 কে ভাঙলে কত হয়? 20 কে ভাঙলে হয় 2 গুণ 2 গুণ 5, তাই না? তাহলে দেখো, তাহলে 12 মাইনাস 2 রুট 2 গুণ 2 গুণ 5, তাই রুটের বাইরে একটা 2 বেরিয়ে যায়, তাহলে 12 মাইনাস 2 গুণ 2 রুট 5, তাহলে কত হয়? 12 মাইনাস 4 রুট 5। দুটো থেকে দেখো 4 কমন যায়, 4 কমন নিলে কত পড়ে থাকে? 3 মাইনাস রুট 5। তাহলে 12 মাইনাস 2 রুট 20 কে আমি কি লিখবো? 4 ইন্টু রুট ওভার 3 রুট 5। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি? 4 প্লাস রুট 5 ইন্টু 4, আবার 4 4 ইন্টু এইটা লিখবো, তো 4 কে আমি কি লিখতে পারি? 2 গুণ 2, অথবা 4 ও লিখতে পারো, পরে বাইরে বের করে নেবা। আচ্ছা, তা দুটো 2 থেকে রুটের মধ্যে দুটো 2 গুণ আছে, মানে ওটাকে বাইরে বেরোলে একটা 2 বাইরে থাকবে, তাহলে রুটের ভেতরে কি পড়ে থাকবে? 4 প্লাস রুট 5 ইন্টু 3 মাইনাস রুট 5। আচ্ছা, আমি যদি এদেরকে গুণ করি তাহলে কি হবে? 4 এর সাথে 3 গুণ করলে হয় 12, প্লাস রুট 5 এর সাথে 3 গুণ করলে হয় 3 রুট 5, তারপরে 4 দিয়ে মাইনাস রুট 5 কে গুণ করলে হয় মাইনাস 4 রুট 5, তারপরে প্লাস মাইনাসে মাইনাস হবে, আর দুটো রুট 5 গুণ করলে হয় 5, তাহলে কত হবে? 2 রুট ওভার 12 আর মাইনাস 5 করলে কত হয়? 7 হয়, আর প্লাস 3 রুট 5 মাইনাস 4 রুট 5 মানে চিহ্ন হবে মাইনাস, আর 4 এর থেকে 3 বাদ দিলে একটা পড়ে থাকবে, মানে 7 মাইনাস রুট 5। তাহলে আমার অ্যান্সার কি হবে? 2 ইন্টু রুট ওভার 7 মাইনাস রুট 5, মানে অপশন সি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে যদি পি কিউ এর সাথে সরল ভেদে পরিবর্তিত হয়। সরল ভেদে মানে কি? মানে আমি লিখবো হচ্ছে পি ভ্যারিজেস কিউ। তো ভ্যারিজেসটাকে তুলতে গেলে আমাকে একটা ধ্রুবক আনতে হয়, মানে আমি কি লিখতে পারি? পি সমান সমান ধ্রুবক বা কে ইন্টু কিউ। তো আমি যদি কিউটাকে বাপাশে আনি তাহলে আমি কি লিখবো? পি বাই কিউ সমান সমান কে বা ধ্রুবক। কে বা ধ্রুবক, ধ্রুবক মানে কি? মানে আমি পি আর কিউ এর মান যাই চেঞ্জ করি না কেন, এদের অনুপাতটা সর্বদা ধ্রুবক থাকবে। তা আমি যদি পি এর মান চেঞ্জ করে পি ওয়ান করি আর কিউ এর মান চেঞ্জ করে কিউ ওয়ান করি, আর দ্বিতীয় ক্ষেত্রে পি এর মান চেঞ্জ করে পি টু করি আর কিউ এর মান চেঞ্জ করে কিউ টু করি, তাহলেও এদের অনুপাতটা কি থাকবে? সেম থাকবে। যদি তৃতীয় ক্ষেত্রে পি এর মান চেঞ্জ করে পি থ্রি করি আর কিউ এর মান চেঞ্জ করে কিউ থ্রি করি, তাহলেও এটা ধ্রুবক থাকবে, মানে সবসময় এই অনুপাতটা সেম থাকবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এটা তোমাদের ভৌতবিজ্ঞানে 10 এর ভৌতবিজ্ঞান বইয়ে কিন্তু এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র কিন্তু এইভাবে তোমরা করেছিলে। তাহলে আমি কি পাই? পি ওয়ান বাই কিউ ওয়ান সমান সমান পি টু বাই কিউ টু, এটা পাচ্ছি। আমাকে দেখো, আমাকে মান বলে দিয়েছে। যদি বলেছে পি ওয়ান সমান সমান 15 হলে কিউ ওয়ান সমান সমান 630, তাহলে পি ওয়ান এর জায়গায় 15 লিখি, ডিভাইডেড বাই কিউ ওয়ান এর জায়গায় 630 লিখি। এটা সমান সমান কি? পি টু সমান সমান 6 হলে কিউ টু কত? কিউ টু কত? তাহলে পি টুর জায়গায় 6 বাই কিউ টু। কোনাকুনি যদি আমি পাঠাই তাহলে কিউ টু সমান সমান কি হবে? এই কোনাকুনি করলে 6 গুণ 630, আর 15টাকে ডান পাশে নিচেই নিয়ে চলে আসি বাই 15। আচ্ছা, 15 দিয়ে 630 কে কাটলে 63-র মধ্যে 4 15 60, তারপরে 3 শূন্য মানে 2 হয়, তাহলে কিউ টু সমান সমান কি হবে? 6 দুগুণে 12 2 হাতে 1, 4 6 24 রেখে 25, মানে 252 হবে অপশন এ। তারপরে দেখো কি বলছে, বলছে গ্রুপ এ তে 30 জন সদস্য, গ্রুপ বি তে 76 জন সদস্য এবং গ্রুপ সি তে 44 জন সদস্য আছে। সকল গ্রুপের সব সদস্যরা একটি রেস্তোরাঁতে গেল। রেস্তোরাঁ বানানোর চন্দ্রবিন্দু হবে, যাই হোক। তারপরে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সির সদস্যরা গড়ে যথাক্রমে 249 টাকা, মানে গ্রুপের যে 30 জন রয়েছে ওরা গড়ে দিয়েছে 249 টাকা, গ্রুপ বির যে 76 জন রয়েছে ওরা গড়ে দিয়েছে 168 টাকা, আর গ্রুপ সির যে 44 জন রয়েছে ওরা গড়ে দিয়েছে 498 টাকা। তাহলে মোট কে কত টাকা দিয়েছে? তার মানে 30 জন দিয়েছে 249 টাকা করে, মোট কত দিয়েছে? 30 ইন্টু 249 প্লাস বি এর 76 জন সদস্য গড়ে কত করে দিয়েছে? 168 করে, মোট কত দিয়েছে? 76 গুণ 168, প্লাস গ্রুপ সি এর 44 জন সদস্য কত করে দিয়েছে? 498 করে, মোট কত দিয়েছে? 44 ইন্টু 498। এটা হলো মোট দিয়েছে। আমাকে বলেছে সকল সদস্যদের গড় কত, তাহলে গড় বের করতে গেলে কি করতে হয়? এটা মোট কত টাকা দিল ডিভাইডেড বাই মোট কতজন মিলে দিয়েছে। কতজন মিলে দিয়েছে? গ্রুপ এ তে আছে 30 জন, গ্রুপ বি তে আছে 76 জন, গ্রুপ সি তে আছে 44 জন, মানে এদের সমষ্টি, মানে 30 যোগ 76 যোগ 44। আচ্ছা,
এবার আমি দেখি উপরের থেকে কিছু কমন যাচ্ছে নাকি। 30, 76 আর 44 এদের সবার মধ্যে থেকে দেখো 2 কমন যাচ্ছে। আর 249, 168 আর 498 সবার থেকে দেখো 3 কমন যাচ্ছে। সবাইকে দেখো 3 দিয়ে ভাগ করে যাচ্ছে, তাহলে সবার থেকে 3 কমন যাচ্ছে। তার মানে উপরের পুরোটার থেকে দেখো 2 গুণ 3 মানে 6 কমন যাচ্ছে। তা প্রথমটার থেকে যদি আমি 6 কমন নিই, আচ্ছা প্রথমটার না আমি এই 30 এর থেকেই 6 কমন নিই, তাহলে আমার সুবিধা হবে। তাহলে কত পড়ে থাকবে, 5 ইন্টু পরেরটার থেকে কিছু নিলাম না, গুণ আছে তো আমি নিতে পারি। তাহলে 5 ইন্টু 249 যোগ এই 76 এর থেকে 2 কমন নিই আর 168 থেকে 3টা বাদ দিই। তাহলে 76 এর থেকে 2 কমন নিলে কত হবে, 38 ইন্টু 168 থেকে 3 কমন নিলে 5 আর 1 8 6 যোগ 44 এর থেকে 2 কমন নিয়ে 22 ইন্টু 498 থেকে 3 কমন নিলে হবে 1 1 9 মানে 6 1 8 মানে 6। আর কিছু কমন যাবেন না, তো এটাই রেখে দিই, ডিভাইডেড বাই এগুলো সবার যোগ করি। তাহলে 30, আচ্ছা 4 আর 6 10 এর 0 হাতে 1, 4 একে 5, 5 এর সাথে 12, 12 3 15 বাই 150 হলো। আচ্ছা 6 আর 150 কাটাকুটি যায়, কেটে দিলাম, 6 দিয়ে কাটলে হয় 2 3 0 5 মানে নিচে 25 আসলো। উপরে কত আসবে, 5 আর 249 গুণ করি, 5 নং 45 এর 5 হাতে 4, 4 5 20 এর 4, 24 এর 4 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12 যোগ 38 আর 56, আচ্ছা রাফে গুণ করি, 56 গুণ 38 করলে কত হয়, 6 টা 48 এর 8 হাতে 4, 5 আটা 40 এর 4 44 গুণ 3 6 18 8 হাতে 1, 3 5 15 একে 16 মানে 8, 4 8 12 2 হাতে 1, 4 একে 7 4 11 1 হাতে 1 2 মানে 2 1 2 8 2 1 2 8 যোগ 22 গুণ 166, তাহলে 166 কে 22 দিয়ে গুণ করলে কত, 6 দুগুণে 12 2 হাতে 1, 6 দুগুণে 12 13 3 হাতে 1, 2 কে 2 রেখে 3 গুণ 6 দুগুণে 12 2 হাতে 1, 6 দুগুণে 12 2 হাতে 1, 2 কে 2 রেখে 3 মানে 2, 3 আর 2 5, 3 আর 2 5 3, 3 5 5 2, তাহলে হবে 3 5 5 2। এটা ডিভাইডেড বাই কত ছিল, 25 ছিল। আচ্ছা এই তিনটে যোগ করি, তাহলে 2 আর 8 এ 10, 10 আর 5 এ 15 আর 5 হাতে 1, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 4 12 2 হাতে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 2 9, তারপরে কত 3 আর 2 5 আর 1 6, তাহলে কত হলো 6 9 2 5 ডিভাইডেড বাই 25। আচ্ছা 5 দিয়ে কাটাকুটি যায়, তাহলে কাটলে হয় 5 আর উপরে হয় 1, তারপরে থাকে 1 9 মানে 3 বার যাবে, তারপর 4 2 মানে 8 বার যাবে, 2 5 মানে 5 বার যাবে, আবার এটাকে 5 দিয়ে যাবে, তাহলে 5 দুগুণে 10, 3 8 5 7 35, 2 5 মানে 5 5 25। আচ্ছা এটা তো মিললো না, 2 3 8 275 অপশনে নেই, কিছু ভুল হয়েছে। আচ্ছা আরেকবার গুণটা দেখি, 5 1 8 6 22 1 1 9 6, আচ্ছা গুণটা একবার দেখি, 5 গুণ 249, 5 9 5, এটা ঠিক আছে। 38 গুণ 56, 6 4 48 এর 8 হাতে 4, 5 8 40 এর 4 44 গুণ 3 6 18 8 হাতে 1, 3 5 15 16, 8 4 8 12 2 হাতে 1, 4 7 4 11 হাতে, ঠিক আছে। 166 গুণ 22, 166 গুণ 22 498 হলো 6 দুগুণ 12 2 হাতে 1, 4 12 3 হাতে 1, 2 কে 2 রেখে 3 গুণ 6 দুগুণ 12 2 হাতে 1, 6 12 13, এখানে 3 হবে এই জন্য মিলছে না, তাহলে 3 আর 3 এর 6, 3 6 5 2 হবে, 3 6 5 2 মানে আরো 10 বেশি হবে, 6 9 2 5 যেটা সেটা হবে 6 9 3 5, 6 9 3 5 ডিভাইডেড বাই 25, তাহলে 5 দিয়ে কাটলে হয় 5, এখানে হবে 1 1 9 মানে 3 5 15, 4 3 5 40, 3 5 যা, তাও তো মিলছে না, 1 1 9 3 4 3 8 3 5, ভুল করলাম আবার, 3 6 5 2, ও 3 6 5 2 মানে 100 বাড়বে, ছে ছে ছে। তাহলে হবে দেখো 6 9 2 5 হয়েছে তো, 6 9 2 5 টা হবে হচ্ছে 7 0 2 5, 100 বাড়বে, 100 ডিভাইডেড বাই 25, 5 দিয়ে কাটলে হয় 5, এটাকে হয় 1 2 0 4, তারপরে হচ্ছে 0 5, তারপরে আবার 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 4 0 8, 1 281। আচ্ছা তোমরা একটু হিসাবটা ঠিক করে নিও, এটা একটু জটিল ক্যালকুলেশনটা আছে, যাই হোক ঠিক করে নিও। তারপরেরটা দেখো কি বলছে, বলছে আয়ুষ চণ্ডীগড় থেকে লুধিয়ানা পর্যন্ত দূরত্ব 77 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং ফেরার সময় 63 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। যদি চণ্ডীগড় এবং লুধিয়ানার দূরত্ব 97 কিমি হয় তাহলে সমগ্র যাতায়াতে তার গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা। দেখো এখানে বলে দিয়েছে দুটো দূরত্ব, যাওয়ার গতিবেগ আসার গতিবেগ বলে দিয়েছে, তাই এক্ষেত্রে গড় গতিবেগ বের করতে বলেছে। তাই গড় গতিবেগের ফর্মুলা একটা আছে, যদি x কিমি পার ঘন্টা গতিবেগে যায় আর y কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, তাহলে গড় গতিবেগ সমান সমান কি লিখতে পারি, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি 2xy মানে 2 into xy ডিভাইডেড বাই x plus y। সেখানে দেখো আমার এই দূরত্বটা আমার কোনো কাজেই লাগবে না, একবারে আমি গড় গতিবেগ x এর মান দেখো একটা 77 বলেছে একটা 63, তার মানে আমি কি লিখতে পারি, গড় গতিবেগ কি হবে 2 into 77 into, কেন আমার এটা কাজে লাগলো না, কারণ তো যতটা যাচ্ছে ততটাই আসছে, সেম আসছে, তার জন্য 97টা আমার কোনো কাজে লাগবে না। 77 into 63 ডিভাইডেড বাই 77 যোগ 63। আচ্ছা তাহলে 2 into 77 গুণ 63 আর যোগ করলে কত হয়, 77 আর 63
3 এর সাথে 10 শূন্য, 4 একের সাথে সাথে 14। আচ্ছা 2 দিয়ে যদি আমি 140 কে কাটি হবে 70, 7 দিয়ে কাটলে নিচে হবে 10, উপরে হবে 11। তাহলে 63 আর 11 গুণ করলে কত? 3 11 33 এর 3, হাতে 3, 6 11 66 আর 3 69 ডিভাইডেড বাই 10, মানে কত হবে? 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট এক ঘর সরে যায়, 69.3, মানে অপশন টি হবে। তারপরটা দেখো কি বলছে। বলছে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের থেকে 60% বাড়িয়ে কোনো দ্রব্যের দাম ধার্য করে যদি সে দ্রব্যটির উপর 25% ছাড় দেয়। দ্রব্যটির উপর আচ্ছা ছাড়টা দেয় সে ধার্য মূল্যের উপর, ঠিক আছে? তাহলে তার শতকরা লাভ কত? তো ক্রয় মূল্য থেকে 60% বাড়িয়ে দাম ধার্য করেছে, আমি ধরছি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে ধার্য মূল্য কত? ক্রয় মূল্যের থেকে আরো 60% বাড়িয়েছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলেও দাম বাড়িয়েছে 60 টাকা, তাহলে ধার্য করেছে কত? 100 থেকে আরো 60 টাকা বেশি, মানে 160 টাকা। তারপরে ছাড় দিয়েছে 25%, ছাড়টা দেয় ধার্য মূল্যের উপর, তাহলে ছাড় দাঁড়িয়ে যে বিক্রয় মূল্য সেটা কত হবে? 25% ছাড় দিয়েছে মানে বিক্রয় মূল্য কত হবে? 160 এর 75% হবে। আর যদি ছাড় দেয় আলাদা করে যদি বের করি তাহলে ধার্য মূল্য থেকে ছাড়টা বাদ দিতে হবে, আমি একবারে করে দিলাম বিক্রয় মূল্যটা, তাহলে কত হবে? 160 এর 75% হবে, ইন্টু 75/100। আচ্ছা 75 এর 100 কে 25 দিয়ে কাটি, 4 25 100, 3 25 75, 4 দিয়ে 160 কে কাটলে হয় 40, মানে বিক্রয় মূল্য কত? 40 গুণ 3 করলে 120। তাহলে কিনেছে 100 দিয়ে, বিক্রি করছে 120 দিয়ে, তাহলে লাভ কত? লাভ দেখো 100 টাকায় 20 টাকা লাভ হচ্ছে, তাই না? 100 টাকায় কিনে 120 টাকায় বেচলে লাভ কত হচ্ছে? 20 টাকা। কত টাকায়? 100 টাকায়। তাহলে লাভের হার কত হবে? 20%। 100 তে যত টাকা লাভ হয় সেটাই পার্সেন্ট, মানে 20% লাভ হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে 2 কিউব ইন্টু 9 স্কোয়ার ইন্টু 13, 2 স্কোয়ার ইন্টু 13 স্কোয়ার ইন্টু 19 এবং এদের লসাগু কত? দেখো লসাগু কি করতে হয়? সব থেকে পাওয়ারে যার সব থেকে বড় থাকবে, দেখো 2, 2 কোথায় কোথায় আছে? এখানে 2 কিউব আছে, এখানে 2 স্কোয়ার রয়েছে, এখানে নেই। তাহলে 2 এর সর্বোচ্চ পাওয়ারটা আমি নেব লসাগুর ক্ষেত্রে, আর গসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন পাওয়ারটা যেটা সবার মধ্যে আছে। তো এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 কিউব, তার মানে লসাগু কত হবে? 2 কিউব বসবে। তারপরে 9 দেখি সবার মধ্যে কত আছে, এখানে 9 স্কোয়ার, এখানে 9 নেই, এখানে 9 কিউব, তাহলে 9 এর কোন পাওয়ারটা নেবো? 9 কিউবটা, মানে ইন্টু 9 কিউব। তারপরে 13, 13 এখানে 13, এখানে 13 স্কোয়ার, এখানে 13 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ারই রয়েছে, মানে 13 স্কোয়ারই নেবো সর্বোচ্চ বা 13 স্কোয়ার। তারপরে 19, 19 এখানে খালি 19, এখানে 19 স্কোয়ার, তাহলে 19 এর কোনটা নেবো? 19 এর স্কোয়ারটা নেবো, ইন্টু 19 স্কোয়ার। আর কেউ বাকি নেই, তাহলে লসাগু কত হবে? এইটা হবে 2 কিউব ইন্টু 9 কিউব ইন্টু 13 স্কোয়ার ইন্টু 19 স্কোয়ার, মানে 2 কিউব ইন্টু 9 কিউব, এই যে অপশন সি তে হবে। তারপরটা কি বলছে দেখো। বলছে একটি দ্রব্যকে 4000 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয়, দ্রব্যটিকে 2790 টাকায় বিক্রি করলে তার 10 গুণ ক্ষতি হয়। তাহলে কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে 20% লাভ হবে? আচ্ছা আমি এখানে দ্রব্যটির ক্রয় মূল্য ধরতে পারি এক্স, বা লাভ ক্ষতি দিয়েও আমি বের করতে পারি। ক্রয় মূল্যই ধরি এক্স, ক্রয় মূল্য সমান সমান এক্স। তাহলে 4000 টাকায় বিক্রি করলে তার লাভ হচ্ছে কত টাকা লাভ হচ্ছে? তাহলে লাভ সমান সমান হতো কত? 4000 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এক্স, তা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ বেরোয়, মানে 4000 মাইনাস এক্স। আচ্ছা আর 2790 টাকায় বিক্রি করলে তার ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে কি? ক্রয় মূল্য তো এক্স আর বিক্রয় মূল্য 2790 করলে তার ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি সমান সমান কত? ক্ষতি হচ্ছে কখন হবে? ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে, সেক্ষেত্রে ক্ষতি সমান সমান কত? ক্রয় মূল্য থেকে এই যে বিক্রয় মূল্য মানে 2790 টা বাদ দেবো, মানে এক্স মাইনাস 2790, এটা ক্ষতি। আচ্ছা আমাকে কি বলেছে দেখো, এত টাকায় বিক্রি করলে যে টাকাটা লাভ হয়, মানে যে 4000 মাইনাস এক্সটা, এটা কার সাথে সমান? ক্ষতির 10 গুণের সাথে সমান, মানে এই যে ক্ষতি হচ্ছে এক্স মাইনাস এত, এর 10 গুণের সাথে সমান, মানে আমি কি লিখতে পারি? ক্ষতির 10 গুণ সমান সমান লাভ, মানে 10 ইন্টু এক্স মাইনাস 2790 সমান সমান হচ্ছে লাভটা। ক্ষতির 10 গুণ সমান সমান লাভ, গুণ করে দিই, তাহলে 10x মাইনাস 27900 সমান সমান 4000 মাইনাস এক্স, এক্স গুলোকে একদিকে আনি, তাহলে 10x প্লাস এক্স হবে, মানে 11x সমান সমান কত হবে? 27900 আর 4000 এটা যোগ হয়ে যাবে, মানে হবে কত? 31900। তাহলে x এর মান কত হবে? 31900 ডিভাইডেড বাই 11, 11 দিয়ে কাটাকুটি করলে হয় 2 বার যায়, তার 9 9 মানে 900, মানে x এর মান কত বেরোলো? 2900, মানে জিনিসটার ক্রয় মূল্য কত বেরোলো? 2900। আমাকে কি বার করতে বলেছে? কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য যদি 2900 হয়, 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 2900 ইন্টু 120/100, যেহেতু লাভ হয়েছে 20%, মানে 120/100 হবে। আচ্ছা এই দুটো শূন্য, এই দুটো শূন্য আমি কেটে দিলাম, তাহলে 29 গুণ 12 করলে কত? আচ্ছা 12 গুণ যদি 9 করি, 9 12 হয় 108 এর 8, হাতে 10, 12 দুগুণে 24 আর 10 এ 34, আর একটা শূন্য, মানে 3480 টাকা, অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো। ডেভিডের দুজন নাতির নাম রডনি এবং অমিত। রডনির বয়স 15 বছর এবং অমিতের বয়স 16 বছর।
ডেবিট তাদের দুজনের জন্য আলাদা পরিমাণ অর্থ বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে এমনভাবে রাখলেন যাতে যখন তাদের বয়স 22 বছর হবে তখন তারা ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ পাবে। যদি ডেভিডের কাছে মোট 23,400 টাকা থাকে তাহলে ডেভিড অমিতকে কত টাকা দিয়েছে। দেখো এটা দুটো পদ্ধতিতে করতে পারি, তা আমি এখানে একদম বেসিক যে পদ্ধতি সেটা আগে করাচ্ছি, তারপর শর্টকাটটা আমি বলে দিচ্ছি। আমাকে কি বের করতে বলেছে, ডেভিডের কাছে টোটাল আছে 23,400 টাকা, দুজনকে দিয়েছে একটা এটা দেখো এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেক শিফটে এসছে, ঠিক আছে। তা টোটাল টাকা আছে 23,400, ডেভিড অমিতকে কত টাকা দিয়েছে, আমি ধরছি অমিতকে দিয়েছে এক্স টাকা, আরেকজন আছে রডনি, তাহলে রডনিকে কত দিয়েছে, রডনিকে দেবে হচ্ছে টোটাল 23,400, তার মধ্যে অমিতকে যদি এক্স টাকা দেয় রডনিকে কত দেবে, 23,400 মাইনাস এক্স টাকা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রডনির বয়স হচ্ছে 15 বছর, অমিতের বয়স 16 বছর, তারা কত বছর হলে টাকাটা পাবে, 22 বছর হলে। তাহলে রডনির বয়স এখন 15, তাহলে রডনির টাকাটা কত বছর, আচ্ছা আগে ডেবিট অমিতেরটা বার করি। অমিতের বয়স এখন 16, অমিত 22 বছর পরে টাকা পাবে, তার মানে কত বছর খাটবে অমিতের টাকাটা, অমিতের টাকা খাটবে হচ্ছে 6 বছর। আর রডনির এখন 15 বছর, 22 বছর হলে পাবে, তাহলে রডনির টাকাটা খাটবে কত, 7 বছর, ঠিক আছে। আচ্ছা আর কি বলেছে দেখো, তারা ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ পাবে, মানে অমিতের 6 বছরের সুদাসলটা রডনির 7 বছরের সুদাসলের সমান হবে। তাহলে অমিতের 6 বছরের সুদাসল বা সমূল চক্রবৃদ্ধি কত হবে, ফর্মুলা কি, এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান দেখো কত বলেছে 8%, তাহলে 8/100 হোল টু দি পাওয়ার সময় যত তত 6, এটা সমান সমান কার, রডনির 7 বছরের সুদাসলের সমান রডনির আসল কত 23,400 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস আর এর মান কত 8/100 হোল টু দি পাওয়ার কত হবে, এর ক্ষেত্রে বছর 7 হবে মানে হোল টু দি পাওয়ার 7। এবার কি করি, এই এক্স আর 23,400 মাইনাস এক্স টাকে বাঁ পাশে আনে, তাহলে কি হবে এক্স বাই 23,400 মাইনাস এক্স, এটা সমান সমান কত, দেখো ডান পাশে 1 প্লাস 8/100 মানে কি করে 108/100, এটা হোল টু দি পাওয়ার 7, আর বাঁ পাশেরটা ডান পাশে করলে কত হয় 108/100 হোল টু দি পাওয়ার 6। দেখো এটা টু দি পাওয়ার 7 থেকে এটা টু দি পাওয়ার 6 রয়েছে, মানে পাওয়ারে থাকলে কি হয় বিয়োগ হয়ে যায়, তাহলে বিয়োগ করলে কত হয় 108/100 হোল টু দি পাওয়ার 1 হয়, বা কিছু করার দরকার নেই আমার। আচ্ছা আমি যদি এটাকে কাটাকুটি করি, 4 দিয়ে কাটাকুটি করলে হয় 25, এখানে হয় 27, আচ্ছা এবার কোনাকুনি গুণ করলে কত হবে, তাহলে 25x সমান সমান হবে 23,400 ইন্টু 27 মাইনাস 27x, 25x আর 27x বাঁ পাশে আনলে হবে 52x সমান সমান হচ্ছে 23,400 ইন্টু 27, তাহলে x সমান সমান কত, 52টাকে একবারে ডান পাশে পাঠিয়ে দিই, মানে ডান পাশে তলায় হবে 52। আচ্ছা 13 দিয়ে কাটাকুটি করলে 4 তেরং 52, আর এটাকে কাটলে হয় 13 একে 13, 104 মানে 8 0 0। আচ্ছা 4 দিয়ে 1800কে কাটলে হয় 4 4 16, 2 0 মানে 5 0, তাহলে কত হচ্ছে 45, 450 গুণ 27, তাহলে 45 গুণ 27 করি, 5 7 35 এর 5 হাতে 3, 4 7 28 এর 3 30 গুণ 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 4 দুগুণে 18 কে 9, মানে 5 0 9 3 12, আর লাস্টে একটা শূন্য, মানে এখানেও ভুল হলো 12,050 তো নেই। আচ্ছা 5 7 25 5 হাতে 3, 4 7 ও 4 7 28 আর 3 31, বারবার ভুল হচ্ছে, 12,150 হবে, 12,150, মানে অপশন সি হবে। আচ্ছা দেখো আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাতে করি। দেখো আমাকে এখানে সুদের হার কত বলেছে 8%, তো সুদের হার যদি 8% হয় তা 8% কে আমি কি লিখতে পারি, দেখো 8% সমান সমান কি 8/100, তার মানে কাটাকুটি করলে হয় 2/25, তার মানে 25 টাকা যদি আসল হয় সুদ হবে 2, তার মানে সুদ আসল কত, তাহলে সুদ আসল হবে 25 যোগ 2 মানে সুদ আসল হবে 27, সুদ আসল বাই যদি আমি আসল করি তাহলে হবে কত 27/25, মানে 25 টাকা যদি আমি রাখি 1 বছর পরে সুদ আসল হবে কত 27। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমার অঙ্কটার ক্ষেত্রে আমাকে কি বলেছে, অঙ্কটার ক্ষেত্রে আমাকে বলেছিল হচ্ছে কার টাকাটা কম বছর খাটবে, অমিতের টাকা দেখো কম বছর খাটবে, তার মানে এই যে রডনির 1 বছরের সুদ আসল যেটা সেইটা অমিতের টাকার সাথে সমান হবে, মানে অমিত রডনি যদি 25 টাকা রাখে তাহলে অমিত রাখবে, ওই রডনির জন্য যদি 25 টাকা রাখে তাহলে অমিতের জন্য রেখেছে হচ্ছে 27 টাকা, তাহলে রডনি আর অমিতের টাকার অনুপাতটা কত হবে 25:27, রডনি আর অমিতের টাকার অনুপাতটা হবে হচ্ছে কত 25:27, রডনির জন্য কম রেখেছে অমিতের জন্য বেশি রেখেছে, তাহলে টোটাল টাকা কত রেখেছিল, টোটাল টাকা রেখেছিল হচ্ছে 23,400, টোটাল টাকা হচ্ছে 23,400, তাহলে আমাকে বলেছে অমিতের নামে কত টাকা রেখেছিল, তাহলে অমিতের ভাগে কত হবে, অমিতের অনুপাত মানে 27 ডিভাইডেড বাই অনুপাতগুলোর যোগফল 25 আর 27 যোগ করলে হয় 52 ইন্টু 23,400,
এটা করলেই দেখো এই যে 27/52 ইন্টু 23,400 এটাই তো করেছিলাম, তাই না? এই যে 27/52 ইন্টু 23,400 করলেই 12,185 আসে। এটা আর করলাম না আমি, এটা করলেই এই যেটা এসেছিল 12,100 না কত, 12,150 না কত যেন, সেটাই আসবে উত্তরে। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে, বলছে একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিস বিক্রি করার দাবি করে, কিন্তু সে সঠিক ওজনের থেকে 37% কম ওজন ব্যবহার করে। মানে সঠিক ওজন যদি 100 গ্রাম হয়, সে দেয় কত, 37% কম দেয়, মানে 100 গ্রামের জায়গায় সে কত দেয়, 63 গ্রাম দেয়, তাই না? তাহলে সে লাভ করছে কতটা, দেখো লাভ করছে হচ্ছে 37 গ্রাম, কিন্তু কত গ্রামের মধ্যে লাভ করছে 37 গ্রাম, সে 63 গ্রাম দিয়ে লাভ করছে হচ্ছে 37 গ্রাম। তাহলে লাভের হার কত হবে, যতটা লাভ ডিভাইডেড বাই যত দিয়ে লাভ করছে। 100 গ্রাম দিয়ে কিন্তু 37 গ্রাম লাভ করছে না, তো অ্যাকচুয়ালি দিচ্ছে 63 গ্রাম, কম বাটখারা ব্যবহার করছে, অ্যাকচুয়ালি দিচ্ছে 63 গ্রাম, তাহলে 63 তেও লাভ করছে 37, তাহলে লাভের হার কত, 37 ডিভাইডেড বাই 63 ইন্টু 100%। আচ্ছা কিছুই করা যাবে না, তাহলে গুণ করলে হয় 3700 ডিভাইডেড বাই 63 ভাগ 20, তাহলে 5 বার দিয়ে আগে, 6 বার দিলে বেশি হয়ে যাবে, না 5 বার, হ্যাঁ 318 আর হাতে 1, 5 30 এটাকে 31, তাহলে হচ্ছে 2, 1 এর 2 5, তারপরে 0, তারপরে দেখো 8 বার যাবে, 3 8 24 4 হাতে 2, 6 48 দিয়ে 50, ঠিক করলাম, 3 8 24 4 হাতে 2, 6 48 দিয়ে 50, 504, না তো ভুল করছি কেন বারবার খালি, 5 বার দিলে, 5 বার দিলাম, 3 5 15 হবে, 18 লিখলাম কেন করছি, 3 5 15, 5 হাতে 1, 5 30 এটাকে 31, তাহলে হচ্ছে 5 5 5 0, আচ্ছা তাহলে থাকছে হচ্ছে 46, তাহলে 58.46/63%, মানে অপশন সি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে একটি জেলার জনসংখ্যা 3,33,000, যাদের মধ্যে 21,000 2,13,000 জন পুরুষ, মোট জনসংখ্যার 71% শিক্ষিত, যদি 71% পুরুষ শিক্ষিত হয় তাহলে কত শতাংশ, দেখো এখানে বলেছে মোট জনসংখ্যার 71% শিক্ষিত, আবার পুরুষও শিক্ষিত বলেছে 71%, তার দুটোই পার্সেন্ট সমান, তার মানে দেখো টোটাল জনসংখ্যা যত পার্সেন্ট শিক্ষিত, তা পুরুষ আমার 71%, সে 10 জনের মধ্যে হোক আর যত জনের মধ্যে হোক, তাহলে মহিলা শিক্ষিতও সেই 71%ই হবে, তবেই দুটো 71%, এটাও 71% বলেছে মানে অন্যটাও আমাকে 71%ই হতে হবে, তবেই টোটালটা 71%, যেহেতু এই দুটো সমান বলেছে, মোট জনসংখ্যার যত পার্সেন্ট শিক্ষিত পুরুষটাও তত পার্সেন্ট শিক্ষিত বলেছে, তাই জন্য আমার মহিলা শিক্ষিত 71% হবে, এটা কিছু করারই দরকার নেই, যদি অন্য বলতো 70% বলতো তাহলে আবার আমাকে করতে হতো এটা। ঠিক আছে, তারপরটা দেখো, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের গতিবেগ 80 কিমি পার ঘন্টা এবং 70 কিমি পার ঘন্টা, তো বিপরীত দিক থেকে এসছে মানে গতিবেগ গুলো নেট গতিবেগ কি হয়, ওদের যোগ করতে হয়, তাহলে 80 আর 70 এর যোগ করলে কত, 150, এত কিমি পার ঘন্টা, আমাকে নিতে হবে মিটার পার সেকেন্ড, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিলে 5/18 দিয়ে গুণ করতে হয়, এত মিটার পার সেকেন্ড। আচ্ছা কাটাকুটি করি, 6 দিয়ে কাটলে হয় 3, এখানে কাটলে হয় 2 5, মানে 25 গুণ 5 মানে 125 ডিভাইডেড বাই 3, এত মিটার পার সেকেন্ড। আচ্ছা এদের মধ্যে একটি ট্রেনের দৈর্ঘ্য বলেছে 180 মিটার, ট্রেন দুটি পরস্পরকে 19 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা পরস্পরকে অতিক্রম করা মানে কি, পরস্পরকে অতিক্রম করা মানে তাদের দুটো ট্রেনের দৈর্ঘ্যের সমষ্টি যাওয়া, তো 19 সেকেন্ড অতিক্রম করা মানে 19 সেকেন্ডে কতটা যায় বের করি, গতিবেগ এত মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যে হচ্ছে 125/3 মিটার, তাহলে 19 সেকেন্ডে কতটা যাবে, 19 সেকেন্ডে যাবে 125/3 ইন্টু 19। আচ্ছা এটা কত, কিছু কাটাকুটি যাচ্ছে না, গুণ করি, 125 গুণ 19 যদি করি 5, আচ্ছা 5 নং 35 5 হাতে 4, 9 দুগুণ 18 আর 4 22 2 হাতে 2, 9 9 2 11, গুণ 5 1 5, 2 1 2, 1 1 1, 5 5 আর 2 7, 3 2, মানে 2 3 7 5 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে ভাগ করলে কত, প্রথমে 7 বার যাবে, তারপর 2 1 9 বার যাবে, তারপরে 1 বার যাবে, 0.66, 2 দশমিক স্থান পর্যন্ত, এখানে অপশনও 0.66 আছে, মানে এটাই হবে 791.66, তো একটা দৈর্ঘ্য 180, এটা কি বললো, এটা এই 11 সেকেন্ডের যতটা যাচ্ছে, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য, তার থেকে যদি আমি একটা ট্রেনের দৈর্ঘ্য 180 বাদ দিই, তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাবো, তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য কত হবে, এটা -180.00 করলে কত হয় 0.661166, 611.66, অপশন বি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে একটি উড়োজাহাজ 1320 কিমি, 1760 কিমি এবং 2050 কিমি দূরত্ব যথাক্রমে 528 কিমি পার ঘন্টা, 352 কিমি পার ঘন্টা, 419 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। তাহলে 1320 কিমি যায় 528 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে 1320 কিমি যেতে কতটা টাইম লাগবে, দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ করলে সময় বেরিয়ে যায়, তাহলে কতটা সময় লাগবে, 1320 ডিভাইডেড বাই 528, এত ঘন্টা টাইম লাগবে, এটা বের করি কত। আচ্ছা
11 দিয়ে কাটাকুটি চাই। দেখো 11 দিয়ে কাটলে হয় 4 আর 8 8 মানে 8, এটাকে কাটলে হয় 1 2 2 2 0 48, 12 দিয়ে কাটলে হয় 4, এখানে হবে 10, আবার 2 দিয়ে কাটলে হয় 2, এখানে হবে 5, মানে কত ঘন্টায় 5/2 ঘন্টা বা আড়াই ঘন্টা, পরে দেখছি কিভাবে নেব। 1760 কিমি যাচ্ছে 352 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে কত টাইম লাগবে? 1760 ডিভাইডেড বাই 352, 352 কে দেখো 5 দিয়ে গুণ করলেই 1760 হয়, তাহলে এটাকে একবারে কেটে আমি 5 লিখে দিলাম। আচ্ছা 2095 যে 419 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে কতটা টাইম লাগবে? 2095 ডিভাইডেড বাই 419, এটাকেও দেখো 5 দিয়ে গুণ করলে ওইটা চলে আসে, তাহলে 5 ঘন্টা। আচ্ছা টোটাল কতটা দূরত্ব গেছে? 1320 যোগ 1760 যোগ 2095, কতটা গেছে তো টোটাল দূরত্ব? 1320, 1760 আর 2095 যোগ করি, 5 9 6 15 2 17 7 হাতে 1, 17 কে 8 3 11 1 হাতে 1 2 রেখে 3 4 5, কতটা টাইম লেগেছে? 5 আর 5 10, আর এখানে হচ্ছে 5/2 মানে আড়াই, তাহলে মানে হচ্ছে 12.5 ঘন্টা। তাহলে গড় গতিবেগ কত? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল সময়, মানে 5175 ডিভাইডেড বাই 12.5। এই পয়েন্টটা তুলে দিলাম, তাহলে উপরে 10 দিয়ে গুণ করি, এটাকে 25 দিয়ে কাটি, তাহলে 5 25 সঙ্গে 125, আর এটাকে কাটলে 2 বার যাবে, তারপরে 1 7 আর 5 নামছে মানে একটা শূন্য বসাতে হবে, আর 7 বার যাবে। 5 কে 10 দিয়ে কাটলে হয় 2, তার মানে কত হবে? 414, তাহলে গড় গতিবেগ কত হবে? 414 কিমি পার ঘন্টা। তারপরটা দেখো কি বলছে, বলছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 252 বর্গমিটার হলে মাঠটির পরিসীমা কত মিটার? তাহলে মাঠটির পরিসীমা কি? আচ্ছা মাঠটির বাহুর দৈর্ঘ্য বের করি, তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে? ক্ষেত্রফল বলে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হয়? রুট ওভার ক্ষেত্রফল, মানে রুট ওভার 252। আচ্ছা 252 কে যদি আমি ভাঙি কি কি আসে? প্রথমে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 2 1 2 6, তারপর আবার যদি 2 দিয়ে দিই তাহলে হবে 63, তারপর যদি 3 দিয়ে দিলে হয় 21, 3 দিয়ে দিলে হয় 7, মানে কত লিখতে পারি আমি 252 কে? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 7, তা দুটো 2 এর থেকে একটা 2 বাইরে বেরোবে, দুটো 3 এর থেকে একটা 3 বাইরে বেরোবে, মানে 2 গুণ 3 রুট 7, মানে 3 দুগুণে 6 রুট 7, এটা হলো বাহুর দৈর্ঘ্য বেরোলো। মাঠটির পরিসীমা বলেছে, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা সমান সমান কত হবে? 4 গুণ 6 রুট 7, মানে হয় কত? 4 6 24 রুট 7, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এটা একটা সরল অঙ্ক দিয়েছে, তা সবার প্রথমে আগে কি করবো? আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে 6 - 5 করলে হয় 1, 10 গুণ 1 করলে হয় 10, আবার 10 গুণ 2 করলে হয় 20, তাহলে দেখো 20 মাইনাস এখানেও 20 করলে হয় 0, 0 ভাগ 47 হবে, ভাগের কাজ আগে করতে হয়, সেটা করলে হয় 0, 6 গুণ 0 করলে সেটাও হবে 0, তাহলে বাকি থাকছে এইটুকু, মানে বাকিটুকু সব 0, তার মানে 40 মাইনাস 3 গুণ 10 মানে 30, 40 মাইনাস 30 করলে কত? 10 হবে, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটি কত যেটিকে 5 বৃদ্ধি করলে সংখ্যাটি 18 30 36 এবং 24 দ্বারা বিভাজ্য হবে? তা 18 30 36 আর 24 দ্বারা বিভাজ্য মানে এদের লসাগু করতে হয়, লসাগু করি, 18 30 36 আর 24। আচ্ছা চারটাকে দেখো 6 দিয়ে ভাগ করা যায়, আচ্ছা 6 দিয়ে আমি ভাগ করলাম না, আমি মৌলিক সংখ্যা দিয়েই করলাম, 6 দিয়ে এখানে কিন্তু যাবে, হ্যাঁ, কিন্তু নিয়মটা হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে করা, তাই আমি মৌলিক সংখ্যা দিয়ে করি, তাহলে হয় 6, এটাকে করলে হয় 10, এটাকে করলে হয় 12, এটাকে করলে হয় 8, সব কটাকে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে দিলে হয় 3 5 6 4, 3 আর 6 কে দেখো 3 দিয়ে করা যায়, মানে দুটোকে গেলেই হবে, তাহলে 1 5 2 4। আচ্ছা এবার 2 দিয়ে করলে হয় 1 5 1 2, তাহলে এদের লসাগু কত? এদের সবার গুণফল, তা দেখো 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, আর এখানে 5 দুগুণে 10, 36 গুণ 10 করলে হয় 360 হয়, তাহলে এদের লসাগু হচ্ছে 360। আচ্ছা আমাকে কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যাটি কত যেটিকে 5 বৃদ্ধি করলে এত দ্বারা বিভাজ্য হবে, তাহলে সংখ্যাটি কত যাকে আরো 5 বাড়ালে 360 হবে? মানে সংখ্যাটা হচ্ছে 5 কম আছে 360 এর থেকে, তবে তো 360 এর থেকে 5 কম থাকলে আমি যদি আরো 5 বাড়াই তাহলে 360 হবে, তাহলে সংখ্যাটা কত? 360 এর থেকে 5 কম, মানে কত? 355, মানে অপশন এ হবে। তারপরেরটা, এগুলো কিন্তু একটু কনফিউজিং, হ্যাঁ, ভালো করে পড়তে হবে। যদি বলতে কত বিয়োগ করলে এত দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে কিন্তু আবার ওটাকে বাড়াতে হতো, 360 এর সাথে আরো যোগ করতে হতো, এখানে বলেছে আরো কত যোগ করলে, কতটা বৃদ্ধি করলে হতে হবে, মানে কমিয়ে দিতে হবে। তারপরেরটা বলছে বার্ষিক 2% সরল সুদের হারে কোনো মূলধনের 5 বছরের সরল সুদ এত টাকা হয়, মূলধনের পরিমাণ কত? আমি ধরছি মূলধনের পরিমাণ x, ফর্মুলা কি সরল সুদের ক্ষেত্রে? PTR/100 সুদ ইজ ইকুয়াল টু PTR/100, যেখানে p টা হচ্ছে x ইনটু t মানে কত সময়, মানে 5 বছর, ইনটু 5 ইনটু r মানে সুদের হার মানে 2% মানে 2 ডিভাইডেড বাই 100 সমান সমান 191, x সমান সমান কত হবে? 191 গুণ 100 ডিভাইডেড বাই 5 দুগুণে 10, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, মানে 1910, তার মানে অপশন বি হবে।
তারপরেরটা দেখো কি বলছে, এটাও একটা ভাগ অঙ্ক বলছে, তাহলে আমি সবার প্রথমে ভাগের কাজ করব। ভাগ দেখো এখানে এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 60 ভাগ 15 করলে হয় 4। আচ্ছা প্রথমে ছিল -9, তারপরে দেখো আগে মাইনাস ছিল, তাহলে -4, আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, আর 3 নং 27, তাহলে 4 আর 9 করলে 13, -13, আর আচ্ছা সবগুলো মাইনাস মানে চিহ্ন মাইনাস হবে, আর সংখ্যাগুলো যোগ হবে, 9 আর 4 13, 13 আর 27 যোগ করলে হয় 40, মানে -40। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।